নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে আপনার চেনা জানা প্রিয়জনদের সঙ্গে গল্প ভাগ করে নিতে ভুলবেন না। আজ উপন্যাসের ত্রয়োদশ পর্ব। মুকুন্দবাবু সপরিজনে কাশী ত্যাগ করিয়া মিরাটে যাইবেন, স্থির হইয়া গেছে। জিনিসপত্র বাঁধা হইয়াছে, কাল প্রভাতেই ছাড়িতে হইবে। কমলা নিতান্ত আশা করিয়াছিল ইতিমধ্যে এমন একটা কিছু ঘটনা ঘটিবে যাহাতে তাহাদের যাওয়া বন্ধ হইবে। ইহাও সে একান্ত মনে আশা করিয়াছিল যে নলিনাক্ষ ডাক্তার হয়তো আর দুই একবার তাহার রোগীকে দেখিতে আসিবেন, কিন্তু দুইয়ের কোনোটাই ঘটিল না। পাছে বামুন ঠাকরুন যাত্রার উদ্যোগের গোলমালে পালাইয়া যাইবার অবকাশ পায়, এই আশঙ্কায় নবীনকালী তাহাকে কয়েকদিন সর্বদাই কাছে কাছে রাখিয়াছেন। তাহাকে দিয়াই জিনিসপত্র বাঁধা ছাদার অনেক কাজ করাইয়া লইয়াছেন। কমলা একান্ত মনে কামনা করিতে লাগিলেও আজ রাত্রির মধ্যে তাহার এমন একটা কঠিন পীড়া হয় যে তাহাকে সঙ্গে লইয়া যাওয়ার নবীনকালীর পক্ষে অসম্ভব হইয়া ওঠে। সেই গুরুতর পীড়ার চিকিৎসা ভার কোনো ডাক্তারের উপর পড়িবে তাহাও সে মনে মনে ভাবে নাই এমন নহে। এই পীড়ায় যদি অবশেষে তাহার মৃত্যু ঘটে, তবে আসন্ন মৃত্যুকালে সেই চিকিৎসকের পায়ের ধুলা লইয়া সে মরিতে পারিবে। ইহাও সে চোখ বুজিয়া কল্পনা করিতেছিল। রাত্রে নবীনকালী কমলাকে আপনার ঘরে লইয়া শুইলেন। পরদিন স্টেশনে যাইবার সময় নিজেদের গাড়ির মধ্যে তুলিয়া লইলেন। কর্তা মুকুন্দবাবু রেলগাড়িতে সেকেন্ড ক্লাসে উঠিলেন। নবীনকালী বামুন ঠাকরুনকে লইয়া ইন্টারমিডিয়েটে স্ত্রীকক্ষে আশ্রয় লাভ করিলেন। অবশেষে গাড়ি কাশী স্টেশন ছাড়িল। মত্ত হস্তি যেমন করিয়া লতা ছিঁড়িয়া লয়, তেমনি করিয়া রেলগাড়ি গর্জন করিতে করিতে কমলাকে ছিঁড়িয়া লইয়া চলিয়া গেল। কমলা ক্ষুধিত চক্ষে জানলা হইতে বাহিরের দিকে চাহিয়া রহিল। নবীনকালী কহিল, বামন ঠাকরুন, পানের ডিপেটা কোথায় রাখিলে? কমলা পানের ডিপেটা বাহির করিয়া দিল। ডিপে খুলিয়া নবীনকালী কহিলেন, এই দেখো, যা ভাবিয়াছিলাম তাই হইয়াছে। চুনের কৌটোটা ফেলিয়া আসিয়াছি। এখন আমি করি কি? যেটি আমি নিজে না দেখিব সেটিতে একটা না একটা গলদ হইয়া আছেই। এ কিন্তু বামুন ঠাকরুন তুমি শয়তানি করিয়া করিয়াছ, কেবল আমাকে জব্দ করিবার মতলবে। ইচ্ছা করিয়া আমাদের হাড় জ্বালাইতেছ। আজ তরকারিতে নুন নাই, কাল পায়েসে ধরা গন্ধ। মনে করিতেছ এই সমস্ত চালাকি আমরা বুঝি না। আচ্ছা, চলো মিরাটে, তারপর দেখা যাইবে তুমিই বাকে আর আমিই বাকে। গাড়ি যখন পুলের উপর দিয়া চলিল, কমলা জানলা হইতে মুখ বাড়াইয়া গঙ্গা তীরবর্তী কাশী শহরটা একবার দেখিয়া লইল। ওই শহরের মধ্যে কোন দিকে যে নলিনাক্ষের বাড়ি তাহা সে কিছুই জানে না। এই জন্য রেলগাড়ির দ্রুত ধাবনের মধ্যে ঘাট, বাড়ি, মন্দিরচূড়া যাহা কিছু তাহার চক্ষে পড়িল, সমস্তই নলিনাক্ষের আবির্ভাবের দ্বারা মণ্ডিত হইয়া তাহার হৃদয়কে স্পর্শ করিল। নবীনকালী কহিলেন, ওগো, অত করিয়া ঝুঁকিয়া দেখিতেছ কি? তুমি তো পাখি নও, তোমার ডানা নাই যে উড়িয়া যাইবে। কাশী নগরীর চিত্র কোথায় আচ্ছন্ন হইয়া গেল। কমলা স্থির নীরব হইয়া বসিয়া আকাশের দিকে চাহিয়া রহিল। অবশেষে গাড়ি মোগল সরায়ে থামিল। কমলার কাছে স্টেশনের গোলমাল, লোকজনের ভিড় সমস্তই ছায়ার মতো, স্বপ্নের মতো বোধ হইতে লাগিল। সে কলের পুতলির মতো এক গাড়ি হইতে অন্য গাড়িতে উঠিল। গাড়ি ছাড়িবার সময় হইয়া আসিতেছে। এমন সময় কমলা হঠাৎ চমকিয়া উঠিয়া শুনিতে পাইল তাহাকে কে পরিচিত কণ্ঠে মা বলিয়া ডাকিয়া উঠিয়াছে। কমলা প্ল্যাটফর্মের দিকে মুখ ফিরাইয়া দেখিল উমেশ। কমলার সমস্ত মুখ উজ্জ্বল হইয়া উঠিল। কহিল, কিরে উমেশ? উমেশ গাড়ির দরজা খুলিয়া দিল এবং মুহূর্তের মধ্যে কমলা নামিয়া পড়িল। উমেশ তৎক্ষণাৎ ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া
কমলার পায়ের ধুলা মাথায় তুলিয়া লইল। তাহার সমস্ত মুখ আকর্ণ প্রসারিত হাসিতে ভরিয়া গেল। পরক্ষণেই গার্ড কামরার দরজা বন্ধ করিয়া দিল। নবীনকালী চেঁচামেচি করিতে লাগিলেন, বামুন ঠাকরুন, করিতেছ কি? গাড়ি ছাড়িয়া দেয় যে, ওঠো ওঠো। কমলার কানে সে কথা পৌঁছিলই না। গাড়িও বাঁশি ফুকিয়া দিয়া গসগস শব্দে স্টেশন হইতে বাহির হইয়া গেল। কমলা জিজ্ঞাসা করিল, উমেশ, তুই কোথা হইতে আসিতেছিস? উমেশ কহিল, গাজীপুর হইতে। কমলা জিজ্ঞাসা করিল, সেখানে সকলে ভালো আছেন তো? খুড়ামশাইয়ের কি খবর? উমেশ কহিল, তিনি ভালো আছেন। কমলা, আমার দিদি কেমন আছেন? উমেশ, মা, তিনি তোমার জন্য কাঁদিয়া অনর্থ করিতেছেন। তৎক্ষণাৎ কমলার দুই চোখ জলে ভরিয়া গেল। জিজ্ঞাসা করিল, উমি কেমন আছে রে? সে তার মাসিকে কি মাঝে মাঝে মনে করে? উমেশ কহিল, তুমি তাহাকে যে একজোড়া গহনা দিয়ে আসিয়াছিলে, সেইটে না পড়াইলে তাহাকে কোনো মতে দুধ খাওয়ানো যায় না। সেইটে পড়িয়া সে দুই হাত ঘুরাইয়া বলিতে থাকে, মাসি গ গ গেছে, আর তার মার চোখ দিয়া জল পড়িতে থাকে। কমলা জিজ্ঞাসা করিল, তুই এখানে কি করিতে আসিলি? উমেশ কহিল, আমার গাজীপুরে ভালো লাগিতেছিল না, তাই আমি চলিয়া আসিয়াছি। কমলা, যাবি কোথায়? উমেশ কহিল, মা, তোমার সঙ্গে যাইব। কমলা কহিল, আমার কাছে একটি পয়সাও নাই। উমেশ কহিল, আমার কাছে আছে। কমলা, তুই কোথায় পেলি? উমেশ, সেই যে তুমি আমাকে 5টা টাকা দিয়াছিলে, সে তো আমার খরচ হয় নাই। বলিয়া গাঁট হইতে 5টা টাকা বাহির করিয়া দেখাইল। কমলা, তবে চল উমেশ, আমরা কাশী যাই, কি বলিস? তুই তো টিকিট করিতে পারিবি। উমেশ কহিল, পারিব। বলিয়া তখনই টিকিট কিনিয়া আনিল। গাড়ি প্রস্তুত ছিল। গাড়িতে কমলাকে উঠাইয়া দিল। কহিল, মা, আমি পাশের কামরাতেই রহিলাম। কাশী স্টেশনে নামিয়া কমলা উমেশকে জিজ্ঞাসা করিল, উমেশ, এখন কোথায় যাই বল দেখি? উমেশ কহিল, মা, তুমি কিছুই ভাবিও না, আমি তোমাকে ঠিক জায়গায় লইয়া যাইতেছি। কমলা, ঠিক জায়গা কি রে? তুই এখানকার কি জানিস বল দেখি? উমেশ কহিল, সব জানি, দেখো তো কোথায় লইয়া যাই। বলিয়া কমলাকে একটা ভাড়াটে গাড়িতে তুলিয়া দিয়া সে কোচ বাক্সে চড়িয়া বসিল। একটা বাড়ির সামনে গাড়ি দাঁড়াইলে উমেশ কহিল, মা, এইখানে নামো। কমলা গাড়ি হইতে নামিয়া উমেশের অনুসরণ করিয়া বাড়িতে প্রবেশ করিতেই উমেশ ডাকিয়া উঠিল, দাদামশাই, বাড়ি আছো তো? পাশের একটা ঘর হইতে সাড়া আসিল, কে ও, উমেশ নাকি? তুই কোথা থেকে এলি? পরক্ষণেই হুকা হাতে স্বয়ং চক্রবর্তী খুড়া আসিয়া উপস্থিত। উমেশ সমস্ত মুখ পরিপূর্ণ করিয়া নীরবে হাসিতে লাগিল। বিস্মিত কমলা ভূমিষ্ঠ হইয়া চক্রবর্তীকে প্রণাম করিল। খুড়ার খানিকক্ষণ মুখে আর কথা সরিল না। তিনি কি যে বলিবেন, হুঁকাটা কোনখানে রাখিবেন, কিছুই ভাবিয়া পাইলেন না। অবশেষে কমলার চিবুক ধরিয়া তাহার লজ্জিত নত মুখ একটুখানি উঠাইয়া কহিলেন, মা আমার ফিরে এলো, চলো চলো, উপরে চলো। ও শৈল, শৈল, দেখে যা কে এসেছে। শৈলজা তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইয়া বারান্দায় সিঁড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইল। কমলা তাহার পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। শৈল তাড়াতাড়ি তাহাকে বুকে চাপিয়া ধরিয়া তাহার ললাট চুম্বন করিল। চোখের জলে দুই কপল ভাসাইয়া দিয়া কহিল, মা গো মা, আমাদের এমন করিয়াও কাঁদাইয়া যাইতে হয়? খুড়া কহিলেন, ওসব কথা থাক শৈল, এখন উহার নাওয়া খাওয়া সমস্ত ঠিক করিয়া দাও। এমন সময় উমা মাসি মাসি করিয়া দুই হাত তুলিয়া ছুটিয়া বাহির হইয়া আসিল। কমলা তৎক্ষণাৎ তাহাকে কোলে তুলিয়া লইয়া বুকে চাপিয়া ধরিয়া চুমা খাইয়া খাইয়া অস্থির করিয়া দিল। শৈলজা কমলার রুক্ষ কেশ ও মলিন বস্ত্র দেখিয়া থাকিতে পারিল না। তাহাকে টানিয়া লইয়া গিয়া যত্ন করিয়া স্নান করাইল। নিজের ভালো কাপড় একখানি বাহির করিয়া তাহাকে পরাইয়া দিল। কহিল, কাল রাত্রে বুঝি ভালো করিয়া ঘুম হয় নাই? চোখ বসিয়া গেছে যে।
ততক্ষণ তুই বিছানায় একটু গড়াইয়া নে, আমি রান্না সারিয়া আসিতেছি। কমলা কহিল, না দিদি, তোমার সঙ্গে চলো, আমিও রান্নাঘরে যাই। দুই সখীতে একত্রে রাঁধিতে গেল। চক্রবর্তী খুড়া অক্ষয়ের পরামর্শে যখন কাশীতে আসিবার জন্য প্রস্তুত হইলেন, শৈলজা ধরিয়া পড়িল, বাবা, আমিও তোমার সঙ্গে কাশী যাইব। খুড়া কহিলেন, বিপিনের তো এখন ছুটি নাই। শৈল কহিল, তা হোক, আমি একলাই যাইব, মা আছেন, উহার অসুবিধে হইবে না। স্বামীর সহিত এরূপ বিচ্ছেদের প্রস্তাব শৈল পূর্বে কোনোদিন করে নাই। খুড়াকে রাজি হইতে হইল। গাজীপুর হইতে যাত্রা করিলেন। কাশী স্টেশনে নামিয়া দেখেন উমেশও গাড়ি হইতে নামিতেছে। আরে, তুই এলি কেন রে? সকলে যে কারণে আসিয়াছেন তাহারও সেই একই কারণ, কিন্তু উমেশ আজকাল খুড়ার গৃহকার্যে নিযুক্ত হইয়াছে। সে এরূপ অকস্মাৎ চলিয়া আসিলে গৃহিণী অত্যন্ত রাগ করিবেন জানিয়া সকলে মিলিয়া অনেক চেষ্টা করিয়া উমেশকে গাজীপুরে ফিরাইয়া পাঠান। তাহার পরে কি ঘটিয়াছে তাহা সকলেই জানেন। সে গাজীপুরে কোনো মতেই টিকিতে পারিল না। গৃহিণী তাহাকে বাজার করিতে পাঠাইয়াছিলেন, সেই বাজারের পয়সা লইয়া সে একেবারে গঙ্গা পার হইয়া স্টেশনে আসিয়া উপস্থিত। চক্রবর্তী গৃহিণী সেদিন এই ছোকরাটির জন্য বৃথা অপেক্ষা করিয়াছিলেন। দিনের মধ্যে অক্ষয় একসময় চক্রবর্তীর সঙ্গে দেখা করিতে আসিয়াছিল। তিনি তাহাকে কমলার প্রত্যাবর্তন সম্বন্ধে কোনো কথাই বলিলেন না। রমেশের প্রতি অক্ষয়ের যে বিশেষ বন্ধুভাব নাই তাহা খুড়া বুঝিতে পারিয়াছেন। কমলা কেন চলিয়া গিয়াছিল, কোথায় চলিয়া গিয়াছিল, এ সম্বন্ধে বাড়ির কেহ কোনো প্রশ্নই করিল না। কমলা যেন ইহাদের সঙ্গে কাশী বেড়াইতে আসিয়াছে, এমনিভাবে দিন কাটিয়া গেল। উর্মির দায়ী লক্ষ্মণিয়া স্নেহমিশ্রিত ভৎসনার ছলে কিছু বলিতে গিয়াছিল। খুড়া তৎক্ষণাৎ তাহাকে আড়ালে ডাকিয়া শাসন করিয়া দিয়াছিলেন। রাত্রে শৈলজা কমলাকে আপনার বিছানায় লইয়া শুইল। তাহার গলা জড়াইয়া ধরিয়া তাহাকে বুকের কাছে টানিয়া লইল এবং দক্ষিণ হস্ত দিয়া তাহার গায়ে হাত বুলাইয়া দিতে লাগিল। এই কোমল হস্তস্পর্শ নীরব প্রশ্নের মতো কমলাকে তাহার গোপন বেদনার কথা জিজ্ঞাসা করিতে লাগিল। কমলা কহিল, দিদি, তোমরা কি মনে করিয়াছিলে? আমার উপরে রাগ করো নাই? শৈল কহিল, আমাদের কি বুদ্ধিশুদ্ধি কিছু নাই? আমরা কি এটা বুঝি নাই সংসারে তোর যদি কোনো পথ থাকিত তবে তুই এই ভয়ানক পথ লইতিস না? আমরা কেবল এই বলিয়াই কাঁদিয়াছি, ভগবান তোকে কেন এমন সংকটে ফেলিলেন। যে লোক কোনো অপরাধ করিতে জানে না সেও দণ্ড পায়। কমলা কহিল, দিদি, আমার সব কথা তুমি শুনিবে? শৈল স্নিগ্ধ স্বরে কহিল, শুনিব না তো কি বোন? কমলা, তখন যে তোমাকে কেন বলিতে পারি নাই তাহা জানি না। তখন আমার কোনো কথা ভাবিয়া দেখিবার সময় ছিল না। হঠাৎ মাথায় এমন বজ্রাঘাত হইয়াছিল যে লজ্জায় তোমার কাছে মুখ দেখাইতে পারিতেছিলাম না। সংসারে আমার মা বোন কেহ নাই। দিদি, তুমি আমার মা বোন দুই, তাই তোমার কাছে সব কথা বলিতেছি, নইলে আমার যে কথা তাহা কাহারও কাছে বলিবার নয়। কমলা আর শুইয়া থাকিতে পারিল না, উঠিয়া বসিল। শৈল উঠিয়া তাহার সম্মুখে বসিল। সেই অন্ধকার বিছানার মধ্যে বসিয়া কমলা বিবাহ হইতে আরম্ভ করিয়া তাহার জীবনের কাহিনী বলিতে লাগিল। কমলা যখন বলিল বিবাহের পূর্বে বা বিবাহের রাত্রে সে তাহার স্বামীকে দেখে নাই, তখন শৈল কহিল, তোর মতো বোকা মেয়ে তো আমি দেখি নাই। তোর চেয়ে কম বয়সে আমার বিবাহ হইয়াছিল। তুই কি মনে করিস লজ্জায় আমি আমার বরকে কোনো সুযোগে দেখিয়া লই নাই? কমলা কহিল, লজ্জায় নয় দিদি, আমার বিবাহের বয়স প্রায় পার হইয়া গিয়াছিল। এমন সময় হঠাৎ যখন আমার বিবাহের কথা স্থির হইয়া গেল, তখন আমার সঙ্গিনীরা আমাকে বড়ই খেপাইতে আরম্ভ করিয়াছিল। অধিক বয়সে বরকে পাইয়া আমি যে 7 রাজার ধন মানিক পাই নাই, ইহাই দেখাইবার জন্য আমি তাহার দিকে দৃকপাত মাত্র করি নাই। এমনকি তাহার জন্য কিছুমাত্র আগ্রহ মনের মধ্যেও অনুভব করা আমি নিতান্ত লজ্জার বিষয়, অগৌরবের বিষয় বলিয়া মনে করিয়াছিলাম। আজ তাহারই শোধ দিতেছি। এই বলিয়া কমলা কিছুক্ষণ চুপ করিয়া রহিল।
তাহার পরে আরম্ভ করিল, বিবাহের পর নৌকাডুবি হইয়া আমরা কি করিয়া রক্ষা পাইলাম সে কথা তো তোমাকে পূর্বেই বলিয়াছি। কিন্তু যখন বলিয়াছিলাম তখনও জানিতাম না যে মৃত্যু হইতে রক্ষা পাইয়া যাহার হাতে পড়িলাম, যাহাকে স্বামী বলিয়া জানিলাম, তিনি আমার স্বামী নহেন। শৈলজা চমকিয়া উঠিল। তাড়াতাড়ি কমলার কাছে আসিয়া তাহার গলা ধরিয়া কহিল, হায় রে পোড়া কপাল, ও তাই বটে? এতক্ষণে সব কথা বুঝিলাম, এমন সর্বনাশও ঘটে? কমলা কহিল, বলো দেখি দিদি, যখন মরিলেই চুকিয়া যাইত তখন বিধাতা এমন বিপদ ঘটাইলেন কেন? শৈলজা জিজ্ঞাসা করিল, রমেশবাবুও কিছু জানিতে পারেন নাই? কমলা কহিল, বিবাহের কিছুকাল পরে তিনি একদিন আমাকে সুশীলা বলিয়া ডাকিতেছিলেন। আমি তাহাকে কহিলাম, আমার নাম কমলা, তবু তোমরা সকলেই আমাকে সুশীলা বলিয়া ডাকো কেন? আমি এখন বুঝিতে পারিতেছি সেই দিন তাঁর ভুল ভাঙিয়াছিল। কিন্তু দিদি, সে সকল দিনের কথা মনে করিতেও আমার মাথা হেঁট হইয়া যায়। এই বলিয়া কমলা চুপ করিয়া রহিল। শৈলজা একটু একটু করিয়া কথায় কথায় সমস্ত বৃত্তান্ত আগাগোড়া বাহির করিয়া লইল। সমস্ত কথা শোনা হইলে সে কহিল, বোন, তোর দুঃখের কপাল, কিন্তু আমি এই কথা ভাবিতেছি, ভাগ্যে তুই রমেশবাবুর হাতে পড়িয়াছিলি। যাই বলিস, বেচারা রমেশবাবুর কথা মনে করিলে বড় দুঃখ হয়। আজ রাত অনেক হইল, কমল, তুই আজ ঘুমো। কদিন রাত জাগিয়া কাঁদিয়া মুখ কালি হইয়া গেছে, এখন কি করিতে হইবে কাল সব ঠিক করা যাইবে। রমেশের লিখিত সেই চিঠি কমলার কাছে ছিল। পরদিন সেই চিঠিখানি লইয়া শৈলজা তাহার পিতাকে নিভৃত ঘরে ডাকিয়া পাঠাইল এবং চিঠি তাহার হাতে দিল। খুড়া চশমা চোখে তুলিয়া অত্যন্ত ধীরে ধীরে পাঠ করিলেন। তাহার পরে চিঠি মুড়িয়া চশমা খুলিয়া কন্যাকে জিজ্ঞাসা করিলেন, তাই তো, এখন কি কর্তব্য? শৈল কহিল, বাবা, উমির কয়দিন হইতে সর্দি কাশি করিয়াছে, একবার নলিনাক্ষ ডাক্তারকে ডাকিয়া আনাও না। কাশিতে তাহার আর তার মার তো খুব নাম শোনা যায়, একবার তাকে দেখি না। রোগীকে দেখিবার জন্য ডাক্তার আসিল এবং ডাক্তারকে দেখিবার জন্য শৈল ব্যস্ত হইয়া উঠিল। কহিল, কমল, আয়, শীঘ্র আয়। নবীনকালীর বাড়ির যে কমলা নলিনাক্ষকে দেখিবার ব্যগ্রতায় প্রায় আত্মবিস্মৃত হইয়া উঠিয়াছিল, সেই কমলা আজ লজ্জায় উঠিতে চায় না। শৈল কহিল, দেখ পোড়ারমুখী, আমি তোকে বেশিক্ষণ সাধিব না, তা আমি বলিয়া রাখিতেছি, আমার সময় নাই। উমির ব্যামো কেবল নামমাত্র, ডাক্তার বেশিক্ষণ থাকিবে না, তোকে সাদাসাদি করিতে গিয়া মাঝে হইতে আমার দেখা হইবে না। এই বলিয়া কমলাকে জোর করিয়া টানিয়া লইয়া শৈলজা দ্বারের অন্তরালে আসিয়া দাঁড়াইল। নলিনাক্ষ উমার বুক পিঠ ভালো করিয়া পরীক্ষা করিয়া ওষুধ লিখিয়া দিয়া চলিয়া গেল। শৈল কমলাকে কহিল, কমল, বিধাতা তোকে যতই দুঃখ দিন, তোর ভাগ্য ভালো। এখন 2-1 দিন বোন, তোকে একটু ধৈর্য ধরিয়া থাকিতে হইবে। আমরা একটা ব্যবস্থা করিয়া দিতেছি। ইতিমধ্যে উমির জন্য ঘন ঘন ডাক্তারের প্রয়োজন হইবে, অতএব নিতান্ত তোকে বঞ্চিত হইতে হইবে না। খুড়া একদিন এমন সময় বাছিয়া ডাক্তার ডাকিতে গেলেন যখন নলিনাক্ষ বাড়িতে থাকে না। চাকর কহিল, ডাক্তারবাবু নাই। খুড়া কহিলেন, মা ঠাকুরন তো আছেন, তাহাকে একবার খবর দাও, বলো একটি বৃদ্ধ ব্রাহ্মণ তাহার সঙ্গে দেখা করিতে চায়। উপরে ডাক পড়িল। খুড়া গিয়া কহিলেন, মা, আপনার নাম কাশীতে বিখ্যাত, তাই আপনাকে দেখিয়া পুণ্য সঞ্চয় করিতে আসিলাম। আমার আর কোনো কামনা নাই, আমার একটি দৌহিত্রীর অসুখ। আপনার ছেলেকে ডাকিতে আসিয়াছিলাম, তিনি বাড়ি নাই, তাই মনে করিলাম শুধু শুধু ফিরিব না, একবার আপনাকে দর্শন করিয়া যাইব। ক্ষেমঙ্করী কহিলেন, নলিন এখনই আসিবে, আপনি ততক্ষণ একটু বসুন, বেলা নিতান্ত কম হয় নাই, আপনার জন্য কিছু জলখাবার আনাইয়া দিই। খুড়া কহিলেন, আমি জানিতাম আপনি আমাকে না খাওয়াইয়া ছাড়িবেন না। আমার যে ভোজনে বেশ একটুখানি শখ আছে, তাহা আমাকে দেখিলেই লোকে টের পায় এবং সকলেই এই বিষয়ে আমাকে একটু দয়াও করে।
ক্ষেমংকরী খুড়াকে জল খাওয়াইয়া বড় খুশি হইলেন। কহিলেন, কাল আমার এখানে আপনার মধ্যাহ্নভোজনের নিমন্ত্রণ রহিল। আজ প্রস্তুত ছিলাম না, আপনাকে ভালো করিয়া খাওয়াইতে পারিলাম না। খুড়া কহিলেন, যখনই প্রস্তুত হইবেন এই ব্রাহ্মণকে স্মরণ করিবেন। আপনাদের বাড়ি হইতে আমি বেশি দূরে থাকি না, বলেন তো আপনার চাকরটাকে লইয়া আমার বাড়ি দেখাইয়া আসিব। এমনি করিয়া খুড়া 2-4 দিনের যাতায়াতেই নলিনাক্ষের বাড়িতে বেশ একটু জমাইয়া লইলেন। ক্ষেমংকরী নলিনাক্ষকে ডাকিয়া কহিলেন, ও নলিন, তুই চক্রবর্তী মশাইয়ের কাছ থেকে ভিজিট নিস নে যেন। খুড়া হাসিয়া কহিলেন, মাতৃ আজ্ঞা উনি পাইবার পূর্ব হইতেই পালন করিয়া আসিতেছেন। আমার কাছ হইতে উনি কিছুই নেন নাই। যাহারা দাতা তাহারা গরিবকে দেখিলেই চিনিতে পারেন। দিন 2 পিতায় ও কন্যায় পরামর্শ চলিল। তাহার পরে একদিন সকালে খুড়া কমলাকে কহিল, চলো মা, আমরা দশাশ্বমেধে স্নান করিতে যাই। কমলা শৈলকে কহিল, দিদি তুমিও চলো না। শৈল কহিল, না ভাই, উমির শরীর তেমন ভালো নাই। খুড়া যে পথ দিয়া স্নানের ঘাটে গেলেন, স্নান আনতে সে পথ দিয়া না ফিরিয়া অন্য এক রাস্তায় চলিলেন। কিছু দূর গিয়াই দেখিলেন একটি প্রবীণা স্নান সারিয়া পট্টবস্ত্র পরিয়া ঘটিতে গঙ্গাজল লইয়া ধীরে ধীরে আসিতেছেন। কমলাকে সম্মুখে আনিয়া খুড়া কহিলেন, মা, ইহাকে প্রণাম করো, ইনি ডাক্তারবাবুর মাতা। কমলা শুনিয়া চকিত হইয়া উঠিয়া তৎক্ষণাৎ ক্ষেমংকরীকে প্রণাম করিয়া তাহার পায়ের ধুলা লইল। ক্ষেমংকরী কহিলেন, তুমি কে গা? দেখি দেখি, কি রূপ, যেন লক্ষ্মীটির প্রতিমা। বলিয়া কমলার ঘোমটা সরাইয়া তাহার নত নেত্র মুখখানি ভালো করিয়া দেখিলেন। কহিলেন, তোমার নাম কি বাছা? কমলা উত্তর করিবার পূর্বেই খুড়া কহিলেন, ইহার নাম হরিদাসী। ইনি আমার দুঃসম্পর্কের ভ্রাতুষ্পুত্রী। ইহার মা বাপ কেহ নাই, আমার উপরেই নির্ভর। ক্ষেমংকরী কহিলেন, আসুন না চক্রবর্তী মশাই, আমার বাড়িতেই আসুন। বাড়িতে লইয়া গিয়া ক্ষেমংকরী একবার নলিনাক্ষকে ডাকিলেন। নলিনাক্ষ তখন বাহির হইয়া গেছেন। খুড়া আসন গ্রহণ করিলেন। কমলা মেজের উপরে বসিল। খুড়া কহিলেন, দেখুন, আমার এই ভাইজির ভাগ্য বড় মন্দ। বিবাহের পরদিনই ইহার স্বামী সন্ন্যাসী হইয়া বাহির হইয়া গেছেন। ইহার সঙ্গে আর দেখা সাক্ষাৎ নাই। হরিদাসীর ইচ্ছা ধর্মকর্ম লইয়া তীর্থবাস করে। ধর্ম ছাড়া উহার সান্ত্বনার সামগ্রী আর তো কিছুই নাই। এখানে আমার বাড়ি নয়, আমার চাকরি আছে, উপার্জন করিয়া আমাকে সংসার চালাইতে হয়। আমি যে এখানে আসিয়া ইহাকে লইয়া থাকিব, আমার এমন সুবিধা নাই। তাই আপনার শরণাপন্ন হইয়াছি। এটিকে আপনার মেয়ের মতো যদি রাখেন, তবে আমি বড় নিশ্চিন্ত হই। যখনই অসুবিধা বোধ করিবেন, গাজীপুরে আমার কাছে পাঠাইয়া দিবেন। কিন্তু আমি বলিতেছি, 2 দিন ইহাকে কাছে রাখিলেই মেয়েটি কি রত্ন তাহা বুঝিতে পারিবেন। তখন মুহূর্তের জন্য ছাড়িতে চাহিবেন না। ক্ষেমংকরী খুশি হইয়া কহিলেন, আহা, এ তো ভালো কথা। এমন মেয়েটিকে আপনি যে আমার কাছে রাখিয়া যাইতেছেন, এ তো আমার মস্ত লাভ। আমি কতদিন রাস্তা হইতে পরের মেয়েকে বাড়িতে আনিয়া খাওয়াইয়া পড়াইয়া আনন্দ করি, কিন্তু তাহাদের তো রাখিতে পারি না। তা হরিদাসী আমারই হইল। আপনি ইহার জন্য কিছুমাত্র ভাবিবেন না। আমার ছেলের কথা অবশ্য আপনারা 5 জনের কাছে শুনিয়া থাকিবেন। নলিনাক্ষ, সে বড় ভালো ছেলে, সে ছাড়া বাড়িতে আর কেহ নাই। খুড়া কহিলেন, নলিনাক্ষ বাবুর নাম সকলেই জানে। তিনি এখানে আপনার কাছে থাকেন জানিয়া আমি আরো নিশ্চিন্ত। আমি শুনিয়াছি, বিবাহের পর দুর্ঘটনায় তাহার স্ত্রী জলে ডুবিয়া মারা যাওয়াতে তিনি সেই অবধি একরকম ব্রহ্মচারীর মতোই আছেন। ক্ষেমংকরী কহিলেন, সে যাহা হইয়াছে হইয়াছে, ও কথা আর তুলিবেন না। মনে করিলেও আমার গায়ে কাঁটা দিয়া ওঠে। খুড়া কহিলেন, যদি অনুমতি করেন, তবে মেয়েটিকে আপনার কাছে রাখিয়া এখন বিদায় হই। মাঝে মাঝে আসিয়া দেখিয়া যাইব। ইহার একটি বড় বোন আছে, সেও আপনাকে প্রণাম করিতে আসিবে। খুড়া চলিয়া গেলে ক্ষেমংকরী কমলাকে কাছে টানিয়া লইয়া কহিলেন, এসো তোমা, দেখি, তোমার বয়স তো বেশি নয়। আহা,
তোমাকে ফেলিয়া যাইতে পারে জগতে এমন পাষাণও আছে? আমি আশীর্বাদ করিতেছি, সে আবার ফিরিয়া আসিবে। বিধাতা এত রূপ কখনো বৃথা নষ্ট করিবার জন্য গড়েন নাই। বলিয়া কমলার চিবুক স্পর্শ করিয়া অঙ্গুলির দ্বারা চুম্বন গ্রহণ করিলেন। ক্ষেমংকরী কহিলেন, এখানে তোমার সমবয়সী সঙ্গিনী কেহ নাই, একলা আমার কাছে থাকিতে পারিবে তো? কমলা তাহার দুই বড় বড় স্নিগ্ধ চক্ষে সম্পূর্ণ আত্মনিবেদন করিয়া কহিল, পারিব মা। ক্ষেমংকরী কহিলেন, তোমার দিন কাটিবে কি করিয়া আমি তাই ভাবিতেছি। কমলা কহিল, আমি তোমার কাজ করিব। ক্ষেমংকরী, পোড়া কপাল, আমার আবার কাজ? সংসারে ওই তো আমার একটিমাত্র ছেলে, সেও সন্ন্যাসীর মতো থাকে। কখনো যদি বলিত, মা এইটে আমার দরকার আছে, আমি এইটে খাইতে চাই, এইটে ভালোবাসি, তবে আমি কত খুশি হইতাম। তাও কখনো বলে না। রোজগার ঢের করে, হাতে কিছুই রাখে না। কত সৎ কাজে যে কত দিকে খরচ করে তাহা কাহাকে জানিতেও দেয় না। দেখো বাছা, আমার কাছে যখন তোমাকে 24 ঘণ্টা থাকিতে হইবে, তখন এ কথা আগে হইতেই বলিয়া রাখিতেছি, আমার মুখে আমার ছেলের গুণগান বারবার শুনিয়া তোমার বিরক্ত ধরিবে, কিন্তু ওইটে তোমাকে সহ্য করিয়া লইতে হইবে। কমলা পুলকিত চিত্তে চক্ষু নত করিল। ক্ষেমংকরী কহিলেন, আমি তোমাকে কি কাজ দিব তাই ভাবিতেছি। সেলাই করিতে জানো? কমলা কহিল, ভালো জানি না মা। ক্ষেমংকরী কহিলেন, আচ্ছা, আমি তোমাকে সেলাই শিখাইয়া দিব। ক্ষেমংকরী জিজ্ঞাসা করিলেন, পড়িতে জানো তো? কমলা কহিল, হ্যাঁ জানি। ক্ষেমংকরী কহিলেন, সে হইল ভালো। চোখে তো আর চশমা নহিলে দেখিতে পাই না, তুমি আমাকে পড়িয়া শোনাইতে পারিবে? কমলা কহিল, আমি রাঁধা বাড়া ঘরকন্যার কাজ সমস্ত শিখিয়াছি। ক্ষেমংকরী কহিলেন, অমন অন্নপূর্ণার মতো চেহারা, তুমি যদি রাঁধা বাড়ার কাজ না জানিবে তো কে জানিবে? আজ পর্যন্ত নলিনকে আমি নিজে রাঁধিয়া খাওয়াইয়াছি। আমার অসুখ হইলে বরঞ্চ সপাক রাঁধিয়া খায়, তবু আর কাহারও হাতে খায় না। এবার হইতে তোমার কল্যাণে তাহার সপাক খাওয়া আমি ঘুচাইব। আর অক্ষম হইয়া পড়িলে আমাকেও যদি 4টি হব্বিষ্যান্ন রাঁধিয়া খাওয়াও তো আমার তাহাতে অনভিরুচি হইবে না। চলো মা, তোমাকে আমার ভাঁড়ার ঘর, রান্নাঘর সমস্ত দেখাইয়া আনি। এই বলিয়া ক্ষেমংকরী তাহার ক্ষুদ্র ঘরকন্যার সমস্ত নেপথ্য গৃহ কমলাকে দেখাইলেন। কমলা ইতিমধ্যে একটা অবকাশ বুঝিয়া আস্তে আস্তে আপনার দরখাস্ত জারি করিল। কহিল, মা, আমাকে আজ রাঁধিতে দাও না। ক্ষেমংকরী একটুখানি হাসিলেন। কহিলেন, গৃহিণীর রাজত্ব ভাঁড়ারে আর রান্নাঘরে। জীবনে অনেক জিনিস ছাড়িতে হইয়াছে, তবু ওটুকু সঙ্গে সঙ্গে লাগিয়াই আছে। তা মা, আজকের মতো তুমিই রাঁধো। 2-4 দিন যাক, ক্রমে সমস্ত ভার আপনিই তোমার হাতে পড়িবে। আমিও ভগবানে মন দিবার সময় পাইব। বন্ধন একেবারেই তো কাটে না, এখনো 2-4 দিন মন চঞ্চল হইয়া থাকিবে। ভাঁড়ার ঘরের সিংহাসনটি কম নয়। এই বলিয়া ক্ষেমংকরী কি রাঁধিতে হইবে, কি করিতে হইবে কমলাকে সমস্ত উপদেশ দিয়া পূজাগৃহে চলিয়া গেলেন। ক্ষেমংকরীর কাছে আজ কমলার ঘরকন্যার পরীক্ষা আরম্ভ হইল। কমলা তাহার স্বাভাবিক তৎপরতার সহিত রন্ধনের সমস্ত আয়োজন প্রস্তুত করিয়া, কোমরে আঁচল জড়াইয়া, মাথায় এলো চুল ঝুঁটি করিয়া লইয়া রাঁধিতে প্রবৃত্ত হইল। নলিনাক্ষ বাহির হইতে বাড়িতে ফিরিলেই প্রথমে তাহার মাকে দেখিতে যাইত। তাহার মা তার স্বাস্থ্য সম্বন্ধে চিন্তা তাহাকে কখনোই ছাড়িত না। আজ বাড়িতে প্রবেশ করিবা মাত্র রান্নাঘরের শব্দ এবং গন্ধ তাহাকে আক্রমণ করিল। মা এখন রান্নায় প্রবৃত্ত আছেন মনে করিয়া নলিনাক্ষ রান্নাঘরের দরজার সামনে আসিয়া উপস্থিত হইল। পদশব্দের চকিত কমলা পিছন ফিরিয়া চাহিতেই একেবারে নলিনাক্ষের সহিত তার চোখে চোখে সাক্ষাৎ হইয়া গেল। তাড়াতাড়ি হাতাটা রাখিয়া ঘোমটা টানিয়া দিবার বৃথা চেষ্টা করিল। কোমরে আঁচল জড়ানো ছিল, টানাটানি করিয়া ঘোমটা যখন মাথার কিনারায় উঠিল, বিস্মিত নলিনাক্ষ তখন সেখান হইতে চলিয়া গেছে। তাহার পর কমলা যখন হাতা তুলিয়া লইল, তখন তাহার হাত কাঁপিতেছে।
পূজা সকাল সকাল সারিয়া ক্ষেমংকরী যখন রান্নাঘরে গেলেন, দেখিলেন রান্না সারা হইয়া গেছে। ঘর ধুইয়া কমলা পরিষ্কার করিয়া রাখিয়াছে। কোথাও পোড়া কাঠ বা তরকারির খোসা বা কোনো প্রকার অপরিচ্ছন্নতা নাই। দেখিয়া ক্ষেমংকরী মনে মনে খুশি হইলেন। কহিলেন, মা, তুমি ব্রাহ্মণের মেয়ে বটে। নলিনাক্ষ আহারে বসিলে ক্ষেমংকরী তাহার সম্মুখে বসিলেন। আর একটি সংকুচিত প্রাণী কান পাতিয়া দ্বারের আড়ালে দাঁড়াইয়াছিল। উঁকি মারিতে সাহস করিতেছিল না। ভয় মরিয়া যাইতেছিল, পাছে তাহার রান্না খারাপ হইয়া থাকে। ক্ষেমংকরী জিজ্ঞাসা করিলেন, নলিন, আজ রান্নাটা কেমন হইয়াছে? নলিনাক্ষ ভোজ্য পদার্থ সম্বন্ধে সমজদার ছিল না, তাই ক্ষেমংকরী এরূপ অনাবশ্যক প্রশ্ন কখনো তাহাকে করিতেন না। আজ বিশেষ কৌতূহল বশতই জিজ্ঞাসা করিলেন। নলিনাক্ষ যে অদ্যকার রান্নাঘরের নূতন রহস্যের পরিচয় পাইয়াছে, তাহা তাহার মা জানিতেন না। ইদানিং মাতার শরীর খারাপ হওয়াতে নলিনাক্ষ রাঁধিবার জন্য লোক নিযুক্ত করিতে মাকে অনেক পীড়াপিড়ি করিয়াছে, কিন্তু কিছুতেই তাহাকে রাজি করিতে পারে নাই। আজ নূতন লোককে রন্ধনে নিযুক্ত দেখিয়া সে মনে মনে খুশি হইয়াছে। রান্না কিরূপ হইয়াছে তাহা সে বিশেষ মনোযোগ করে নাই, কিন্তু উৎসাহের সহিত কহিল, রান্না চমৎকার হইয়াছে মা। আড়াল হইতে এই উৎসাহ বাক্য শুনিয়া কমলা আর স্থির হইয়া দাঁড়াইয়া থাকিতে পারিল না। সে দ্রুত পদে পাশের একটা ঘরের মধ্যে প্রবেশ করিয়া আপনার চঞ্চল বক্ষকে দুই বাহুর দ্বারা পীড়ন করিয়া ধরিল। আহারান্তে নলিনাক্ষ আপনার মনের মধ্যে কি একটা অস্পষ্টতাকে স্পষ্ট করিবার চেষ্টা করিতে করিতে প্রাত্যহিক অভ্যাস অনুসারে নিভৃত অধ্যয়নে চলিয়া গেল। বৈকালে ক্ষেমংকরী কমলাকে লইয়া নিজে তাহার চুল বাঁধিয়া সীমন্তীর সিঁদুর পরাইয়া দিলেন। তাহার মুখ একবার এপাশে একবার ওপাশে ফিরাইয়া ভালো করিয়া দেখিলেন। কমলা লজ্জায় চক্ষু নত করিয়া বসিয়া রহিল। ক্ষেমংকরী মনে মনে কহিলেন, আহা, আমি যদি এই রকম একটি বউ পাইতাম। সেই রাত্রেই ক্ষেমংকরীর আবার জ্বর আসিল। নলিনাক্ষ উদ্বিগ্ন হইয়া উঠিল। কহিল, মা, তোমাকে আমি কিছুদিন কাশী হইতে অন্য কোথাও লইয়া যাইব। এখানে তোমার শরীর ভালো থাকিতেছে না। ক্ষেমংকরী কহিলেন, সেটি হবে না বাছা। 2-4 দিন বাঁচাইয়া রাখিবার আশায় আমাকে যে কাশী ছাড়িয়া অন্য কোথাও লইয়া মারিবি, সেটি হবে না। ও কি মা, তুমি যে দরজার পাশে দাঁড়াইয়া আছো, যাও যাও, শুতে যাও। সমস্ত রাত অমন জাগিয়া কাটাইলে চলিবে কেন? আমি যে কয়দিন ব্যামোতে আছি, তোমাকে তো সব দেখিতে শুনিতে হইবে। রাত জাগিলে পারিবে কেন? যা তো নলিন, একবার ও ঘরে যা তো। নলিনাক্ষ পাশের ঘরে যাইতেই কমল ক্ষেমংকরীর পদতলে বসিয়া তাহার পায়ে হাত বুলাইতে লাগিল। ক্ষেমংকরী কহিলেন, আর জন্মে নিশ্চয় তুমি আমার মা ছিলে মা, নহিলে কোথাও কিছু নাই তোমাকে এমন করিয়া পাইব কেন? দেখো, আমার একটা অভ্যাস আছে, আমি বাজে কোনো লোকের সেবা সহিতে পারি না, কিন্তু তুমি আমার গায়ে হাত দিলে আমার গা যেন জুড়াইয়া যায়। আশ্চর্য এই যে মনে হইতেছে তোমাকে আমি যেন কতকাল ধরিয়া জানি। তোমাকে তো একটু পর মনে হয় না। তা শোনো মা, তুমি নিশ্চিন্ত মনে ঘুমাইতে যাও। পাশের ঘরে নলিন রহিল। মার সেবা সে আর কারো হাতে ছাড়িয়া দিতে পারিবে না। তা হাজার বারণ করি আর যাই করি, ওর সঙ্গে পারিয়া উঠিবে কে বলো? কিন্তু ওর একটি গুণ আছে, রাত জাগুক আর যাই করুক, ওর মুখ দেখিয়া কিছু বোঝা যাইবে না। তার কারণ ও কখনো কিছুতে অস্থির হয় না। আমার ঠিক তার উল্টা। মা, তুমি বোধ করি মনে মনে হাসিতেছ, ভাবিতেছ নলিনের কথা আরম্ভ হইল, এবারে আর কথা থামিবে না। তা মা, এক ছেলে থাকিলে ওই রকমই হয়, আর নলিনের মতো ছেলেই বা কজন মায়ের হয়? সত্য বলিতেছি, আমি একবার ভাবি, নলিন তো আমার বাপ, ও আমার জন্য যতটা করিয়াছে, আমি কি উহার জন্য ততটা করিতে পারি? ওই দেখো আবার নলিনের কথা। কিন্তু আর নয়, যাও মা, তুমি শুইতে যাও। না না, সে কিছুতেই হইতে পারিবে না, তুমি যাও। তুমি থাকিলে আমার ঘুম আসিবে না। বুড়ো মানুষ, লোক কাছে থাকিলেই কেবল বকিতে ইচ্ছা করে। পরদিন কমলাই ঘরকন্যার সমুদয় ভার গ্রহণ করিল।
নলিনাক্ষ পূর্ব দিকের বারান্দায় এক অংশ ঘিরিয়া লইয়া মার্বেল দিয়া বাঁধাইয়া একটি ছোট ঘর করিয়া লইয়াছিল। ইহাই তাহার উপাসনাগৃহ ছিল। এই মধ্যাহ্নে এইখানেই সে আসনের ওপর বসিয়া অধ্যয়ন করিত। সেদিন প্রাতে সে ঘরে নলিনাক্ষ প্রবেশ করিয়াই দেখিল ঘরটি ধৌত, মার্জিত, পরিচ্ছন্ন। ধুনা জ্বালাইবার জন্য একটি পিতলের ধুনুচি ছিল, সেটি আজ সোনার মতো ঝকঝক করিতেছে। সেলফের উপরে তাহার কয়েকখানি বই ও পুঁথি সুসজ্জিত করিয়া বিন্যস্ত হইয়াছে। এই গৃহখানির যত্নমার্জিত নির্মলতার উপরে মুক্ত দ্বার দিয়া প্রভাত রৌদ্রের উজ্জ্বলতা পরিব্যাপ্ত হইয়াছে দেখিয়া স্নান হইতে সদ্য প্রত্যাগত নলিনাক্ষের মনে বিশেষ একটি তৃপ্তির সঞ্চার হইল। কমলা প্রভাতে ঘটিতে গঙ্গাজল লইয়া ক্ষেমঙ্করীর বিছানার পাশে আসিয়া উপস্থিত হইল। তিনি তাহার স্নাত মূর্তি দেখিয়া কহিলেন, এ কি মা, তুমি একলাই ঘাটে গিয়াছিলে? আমি আজ ভোর হইতে ভাবিতেছিলাম, আমার অসুখ, তুমি কাহার সঙ্গে স্নানে যাইবে, কিন্তু তোমার বয়স অল্প, এমন করিয়া একলা। কমলা কহিল, মা, আমার বাপের বাড়ির একটি চাকর থাকিতে পারে নাই, আমাকে দেখিতে কাল রাত্রেই এখানে আসিয়া উপস্থিত হইয়াছে, তাহাকে সঙ্গে লইয়াছিলাম। ক্ষেমঙ্করী কহিলেন, আহা, তোমার খুড়িমা বোধহয় অস্থির হইয়া উঠিয়াছেন, চাকরটাকে পাঠাইয়া দিয়াছেন। তা বেশ হইয়াছে, সে তোমার কাছেই থাক না, তোমার কাজে কর্মে সাহায্য করিবে। কোথায় সে, তাহাকে ডাকো না। কমলা উমেশকে লইয়া হাজির করিল। উমেশ গড় হইয়া ক্ষেমঙ্করীকে প্রণাম করিতে তিনি জিজ্ঞাসা করিলেন, তোর নাম কি রে? সে কহিল, আমার নাম উমেশ, বলিয়া অকারণ বিকশিত হাস্যে তাহার মুখ ভরিয়া গেল। ক্ষেমঙ্করী হাসিয়া জিজ্ঞাসা করিলেন, উমেশ, তোর এই বাহারে কাপড়খানা তোকে কে দিল রে? উমেশ কমলাকে দেখাইয়া কহিল, মা দিয়াছেন। ক্ষেমঙ্করী কমলার দিকে চাহিয়া পরিহাস করিয়া কহিলেন, আমি বলি, উমেশ বুঝি ওর শাশুড়ির কাছ হইতে জামাই ষষ্ঠী পাইয়াছে। ক্ষেমঙ্করী স্নেহ লাভ করিয়া উমেশ এইখানেই রহিয়া গেল। উমেশকে সহায় করিয়া কমলা দিনের বেলাকার সমস্ত কাজকর্ম শেষ করিয়া ফেলিল। স্বহস্তে নলিনাক্ষের শোবার ঘর ঝাড় দিয়া তাহার বিছানা রৌদ্রে দিয়া তুলিয়া সমস্ত পরিচ্ছন্ন করিয়া রাখিল। নলিনাক্ষের ময়লা ছাড়া ধুতি ঘরের এক কোণে পড়িয়াছিল। কমলা সেখানি ধুইয়া শুকাইয়া ভাঁজ করিয়া আলনার উপর ঝুলাইয়া রাখিল। ঘরের যেসব জিনিস কিছুমাত্র অপরিষ্কার ছিল না, তাহাও সে মুছিবার ছলে বারবার নাড়াচাড়া করিয়া লইল। বিছানার শিয়রের কাছে দেয়ালে একটা গা আলমারি ছিল, সেটা খুলিয়া দেখিল তাহার মধ্যে আর কিছুই নাই, কেবল নিচের থাকে নলিনাক্ষের একজোড়া খড়ম আছে। তাড়াতাড়ি সেই খড়ম জোড়াটি তুলিয়া লইয়া কমলা মাথায় ঠেকাইল এবং ছোট শিশুটির মতো বুকের কাছে ধরিয়া অঞ্চল দিয়া বারবার তাহার ধুলা মুছাইয়া দিল। বৈকালে কমলা ক্ষেমঙ্করীর পায়ের কাছে বসিয়া তাহার পায়ে হাত বুলাইয়া দিতেছে। এমন সময় হেমনলিনী একটি ফুলের সাজি লইয়া ঘরে প্রবেশ করিল এবং ক্ষেমঙ্করীকে প্রণাম করিল। ক্ষেমঙ্করী উঠিয়া বসিয়া কহিলেন, এসো এসো হেম, এসো, বসো। অন্নদাবাবু ভালো আছেন? হেমনলিনী কহিল, তাহার শরীর অসুস্থ ছিল বলিয়া কাল আসিতে পারি নাই, আজ তিনি ভালো আছেন। কমলাকে দেখাইয়া ক্ষেমঙ্করী কহিলেন, এই দেখো বাছা, শিশুকালে আমার মা মারা গেছেন, তিনি আবার জন্ম লইয়া এতদিন পরে কাল পথের মধ্যে হঠাৎ আমাকে দেখা দিয়াছেন। আমার মার নাম ছিল হরিভাবিনী, এবারে হরিদাসী নাম লইয়াছেন। কিন্তু হেম, এমন লক্ষ্মীর মূর্তি আর কোথাও দেখিয়াছ বলো তো? কমলা লজ্জায় মুখ নিচু করিল। হেমনলিনীর সঙ্গে আস্তে আস্তে তাহার পরিচয় হইয়া গেল। হেমনলিনী ক্ষেমঙ্করীকে জিজ্ঞাসা করিল, মা, আপনার শরীর কেমন আছে? ক্ষেমঙ্করী কহিলেন, দেখো, আমার যে বয়স হইয়াছে, এখন আমাকে আর শরীরের কথা জিজ্ঞাসা করা চলে না। আমি যে এখনো আছি এই ঢের, কিন্তু তাই বলিয়া কালকে চিরদিন ফাঁকি দেওয়া তো চলিবে না। তা তুমি যখন কথাটা পারিয়াছ, ভালোই হইয়াছে।
তোমাকে কিছুদিন হইতে বলিব বলিব করিতেছি, সুবিধা হইতেছে না। কাল রাত্রে আবার যখন আমায় জ্বরে ধরিল, তখন ঠিক করিলাম আর বিলম্ব করা ভালো হইতেছে না। দেখো বাছা, ছেলে বয়সে আমাকে যদি কেহ বিবাহের কথা বলিত তো লজ্জায় মরিয়া যাইতাম। কিন্তু তোমাদের তো সেরকম শিক্ষা নয়। তোমরা লেখাপড়া শিখিয়াছ, বয়সও হইয়াছে, তোমাদের কাছে এসব কথা স্পষ্ট করিয়া বলা চলে। সেই জন্যই কথাটা পারিতেছি। তুমি আমার কাছে লজ্জা করিও না। আচ্ছা বলো তো বাছা, সেদিন তোমার বাপের কাছে যে প্রস্তাব করিয়াছিলাম তিনি কি তোমাকে বলেননি? হেমনলিনী নতমুখে কহিল, হ্যাঁ বলিয়াছিলেন। ক্ষেমংকরী কহিলেন, কিন্তু তুমি বাছা সে কথায় নিশ্চয় রাজি হও নাই। যদি রাজি হইতে তবে অন্নদাবাবু তখনই আমার কাছে ছুটিয়া আসিতেন। তুমি ভাবিলে আমার নলিন সন্ন্যাসী মানুষ, দিবা রাত্রি কি সব যোগাযোগ লইয়া আছে, উহাকে আবার বিবাহ করা কেন? হোক আমার ছেলে, তবু কথাটা উড়াইয়া দিবার নয়। উহাকে বাহির হইতে দেখিলে মনে হয় উহার যেন কিছুতেই কোনোদিন আসক্তি জন্মিবার সম্ভাবনা নাই। কিন্তু সেটা তোমাদের ভুল। আমি উহাকে জন্মকাল হইতে জানি। আমার কথাটা বিশ্বাস করিও। ও এত বেশি ভালোবাসিতে পারে যে সেই ভয়ে ও আপনাকে এত করিয়া দমন করিয়া রাখে। উহার এই সন্ন্যাসের খোলা ভাঙিয়া যে উহার হৃদয় পাইবে, সে বড় মধুর জিনিসটি পাইবে, তাহা আমি বলিয়া রাখিতেছি। মা হেম, তুমি বালিকা নও, তুমি শিক্ষিত। তুমি আমার নলিনের কাছ হইতে দীক্ষা লইয়াছ। তোমাকে নলিনের ঘরে প্রতিষ্ঠিত করিয়া আমি যদি মরিতে পারি, তবে বড় নিশ্চিন্ত হইয়া মরিতে পারিব। নহিলে আমি নিশ্চয় জানি আমি মরিলে ও আর বিবাহই করিবে না। তখন ওর কি দশা হইবে ভাবিয়া দেখো দেখি, একেবারে ভাসিয়া বেড়াইবে। যাই হোক, বলো তো বাছা, তুমি তো নলিনকে শ্রদ্ধা করো আমি জানি, তবে তোমার মনে আপত্তি উঠিতেছে কেন? হেমনলিনী নতনেত্রে কহিল, মা, তুমি যদি আমাকে যোগ্য মনে করো তবে আমার কোনো আপত্তি নাই। শুনিয়া ক্ষেমংকরী হেমনলিনীকে কাছে টানিয়া লইয়া তাহার মাথায় চুম্বন করিলেন। এ সম্বন্ধে আর কোনো কথা বলিলেন না। হরিদাসী, এ ফুলগুলো, বলিতে বলিতে পাশে চাহিয়া দেখিলেন হরিদাসী নাই। সে নিঃশব্দ পদে কখন উঠিয়া গেছে। পূর্বোক্ত আলোচনার পর ক্ষেমংকরীর কাছে হেমনলিনী সংকোচ বোধ করিল। ক্ষেমংকরীও বাধবাধ করিতে লাগিল। তখন হেম কহিল, মা, আজ তবে সকাল সকাল যাই, বাবার শরীর ভালো নাই। বলিয়া ক্ষেমংকরীকে প্রণাম করিল। ক্ষেমংকরী তাহার মাথায় হাত দিয়া কহিলেন, এসো মা, এসো। হেমনলিনী চলিয়া গেলে ক্ষেমংকরী নলিনাক্ষকে ডাকিয়া পাঠাইলেন। কহিলেন, নলিন, আর আমি দেরি করিতে পারিব না। নলিনাক্ষ কহিল, ব্যাপারখানা কি? ক্ষেমংকরী কহিলেন, আমি আজ হেমকে সব কথা খুলিয়া বলিলাম। সে তো রাজি হইয়াছে। এখন তোমার কোনো ওজর আমি শুনিতে চাই না। আমার শরীর তো দেখিতেছিস। তোদের একটা স্থিতি না করিয়া আমি কোনো মতেই সুস্থির হইতে পারিতেছি না। অর্ধেক রাত্রে ঘুম ভাঙিয়া আমি ওই কথাই ভাবি। নলিনাক্ষ কহিল, আচ্ছা মা, ভাবিও না, তুমি ভালো করিয়া ঘুমাইও। তুমি যেমন ইচ্ছা করো তাহাই হইবে। নলিনাক্ষ চলিয়া গেলে ক্ষেমংকরী ডাকিলেন, হরিদাসী। কমলা পাশের ঘর হইতে চলিয়া আসিল। তখন অপরাহ্নের আলোক ম্লান হইয়া ঘর প্রায় অন্ধকার হইয়া আসিয়াছে। হরিদাসীর মুখ ভালো করিয়া দেখা গেল না। ক্ষেমংকরী কহিলেন, বাছা, এই ফুলগুলিতে জল দিয়া ঘরে সাজাইয়া রাখো। বলিয়া বাছিয়া একটি গোলাপ তুলিয়া ফুলের সাজিটি কমলার দিকে অগ্রসর করিয়া দিলেন। কমলা তাহার মধ্যে কতকগুলি ফুল তুলিয়া একটি থালায় সাজাইয়া নলিনাক্ষের উপাসনা গৃহের আসনের সম্মুখে রাখিল, আর কতকগুলি একটি বাটিতে করিয়া নলিনাক্ষের শোবার ঘরে টিপাইয়ের উপর রাখিয়া দিল। বাকি কয়েকটি ফুল লইয়া সেই দেয়ালের গায়ের আলমারিটি খুলিয়া এবং সেই খরম জোড়ার উপর ফুলগুলি রাখিয়া তাহার উপরে মাথা ঠেকাইয়া প্রণাম করিতেই তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। এই খরম ছাড়া জগতে তাহার আর কিছুই নাই। পদসেবার অধিকারও হারাইতে বসিয়াছে।
এমন সময় হঠাৎ ঘরে কে প্রবেশ করিতেই কমলা ধরফর করিয়া উঠিয়া পড়িল। তাড়াতাড়ি আলমারির দরজা বন্ধ করিয়া দিয়া দেখিল নলিনাক্ষ। কোনোদিকে কমলা পালাইবার পথ পাইল না। লজ্জায় কমলা সেই আসন্ন সায়াহ্নের অন্ধকারে মিশাইয়া গেল না কেন? নলিনাক্ষ ঘরের মধ্যে কমলাকে দেখিয়া বাহির হইয়া গেল। কমলাও আর বিলম্ব না করিয়া দ্রুতপদে অন্য ঘরে চলিয়া গেল। তখন নলিনাক্ষ পুনর্বার ঘরের মধ্যে প্রবেশ করিল। মেয়েটি আলমারি খুলিয়া কি করিতেছিল তাহাকে দেখিয়া তাড়াতাড়ি বন্ধ করিলই বা কেন? কৌতূহলবশত নলিনাক্ষ আলমারি খুলিয়া দেখিল তাহার খড়ম জোড়ার উপর কতকগুলি সদ্য সিক্ত ফুল রহিয়াছে। তখন সে আবার আলমারির দরজা বন্ধ করিয়া শয়নগৃহের জানালার কাছে আসিয়া দাঁড়াইল। বাহিরের আকাশের দিকে চাহিয়া থাকিতে থাকিতে শীত সূর্যাস্তের ক্ষণকালীন আভা মিলাইয়া আসিয়া অন্ধকার ঘনীভূত হইয়া উঠিল। আজ এ পর্যন্তই। উপন্যাসের 14 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।